ও আমাকে যেটা বলেছিল যে মাত্র 75-এর মাথায় ওর মা ওকে ছেড়ে চলে যায়। তো সেই মতো একটা কঠিন সিচুয়েশন, সেই কঠিন সিচুয়েশন থেকে আজকে এই জায়গায় দাঁড় করেছেন ওকে আপনি, সেটার জন্য আমি সব থেকে বেশি খুশি হয়েছি। না, আমি আপনার কাছে পড়ছি একটা ক্লাসে আমাদের অনেক কিছু, এমনিতে তো আপনি একটা ক্লাস তো অনেকবার রিভাইজ করেছেন আমাদের, মানে প্রথম যখন আমি অ্যাডমিশন নিয়েছিলাম আমি তো দেখেছি ওই ক্লাসটা আপনি আগেও দুবার করিয়েছেন, তারপরও আপনি আবার রিভাইজ করলেন। আজকের এই সফলতার গল্পটি সঙ্গীতা পালকে নিয়ে। সঙ্গীতা পাল একজন নিম্নবিত্ত দরিদ্র পরিবারের মেয়ে, যার বাবা পেশায় একজন মৃৎশিল্পী। সঙ্গীতার ছোট্টবেলার জীবনটা আর 5টা সাধারণ মেয়ের মতো নয়। জন্মাবার 75 দিনের মাথায় সঙ্গীতাকে এবং তার বাবাকে ছেড়ে তার মা পাড়ি দেয় না ফেরার দেশে। ছোট্ট মেয়েটিকে নিয়ে অসহায় হয়ে পড়েছিল সঙ্গীতার বাবা, কিন্তু কোনোদিন মেয়েকে মায়ের অভাব বুঝতে দেয়নি। আস্তে আস্তে বড় হতে থাকে সঙ্গীতা। স্কুল জীবনে সঙ্গীতাকে স্কুলে যাবার আগে নিজেকেই রান্না করে যেতে হতো। স্কুল থেকে ফিরে আবার পড়াশোনার পাশাপাশি বাড়ির কাজগুলো সামলাতে হতো, কারণ তার বাবা বেশিরভাগ সময়টাই কাজের জন্য বাইরে বাইরে থাকতেন। কলেজে ভর্তির পাশাপাশি সঙ্গীতা এএনএম জিএনএম পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করেছিল। সঙ্গীতাকে দু একটা হোম টিউশনও করতে হতো, যদি পড়াশোনার পাশাপাশি একটু খরচ ওখান থেকে উঠে আসতো। দেখো, প্রত্যন্ত গ্রামের একটি মেয়ে একদম তার বাড়ির সামনেই কলেজ, সুরি ডিস্ট্রিক্ট হসপিটালে আজকে অ্যালটমেন্ট পেয়েছে এবং জেনারেল ক্যাটাগরিতে অ্যালটমেন্ট পেয়েছে। যেখানে আমাদের অনেক কাস্ট থাকে, অনেক ক্যাটাগরি র্যাঙ্ক থাকে, তার সত্ত্বেও আমরা চান্স পাই না, সেখানে একজন জেনারেল ক্যাটাগরি থেকে অ্যালটমেন্ট পাওয়া বর্তমান যুগে 2 থেকে 2.5 লাখ ছাত্রছাত্রীর মধ্যে একটি অত্যন্ত কঠিন ব্যাপার। তাই সঙ্গীতা পালের এই স্টোরিটা তোমাদের কাছে একটা মোটিভেশন হতে পারে। অবশ্যই ভিডিওটা লাইক করে দিও সঙ্গীতা পালের জন্য এবং তাকে কংগ্রাচুলেশন জানিও নিচের কমেন্ট বক্সে। যদি পরবর্তী এরকম সফলতার গল্প শুনতে চাও, আমাদের ব্যাচ থেকে অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা একদম নিম্নবিত্ত পরিবার থেকে বিলং করে অথবা 2 থেকে 3 বার পরীক্ষা দিয়েও পাশ করতে পারেনি, কিভাবে তারা সফলতা পেল, সমস্ত কিছু জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশের বেলটাকে অল করে রেখো। সঙ্গীতা পালের মতো মেয়েরা আমাদের কাছে একটা মোটিভেশন। তাদেরকে দেখে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে এদের জীবনটা যদি এত কষ্টের মধ্যেও এরা সফলতা পেতে পারে, তাহলে আমাদের জীবনে আমরা সব কিছু পেয়েও কেন হার মেনে নেব। তাই প্রত্যেককে বলবো, যদি তুমি সৎ পথে থাকো, সঠিক পরিশ্রম করো এবং তোমার মনের মধ্যে যদি তোমার জেদ থাকে, তোমার লক্ষ্য যদি একটাই থাকে, তাহলে তুমি জীবনে সমস্ত কিছুকে অর্জন করতে পারবে। তোমাকে হারিয়ে দেয়া কোনোভাবেই সম্ভব নয়, কোনো ব্যর্থতা তোমাকে গ্রাস করতে পারবে না। তাই একটাই কথা বলবো, জীবনে সঠিকভাবে পরিশ্রম করে এবং সৎ মানসিকতা নিয়ে পরিশ্রম করে এগিয়ে চলো। সঙ্গীতা পাল এবং ওর বাবা আজকে আমাদের সাথে লাইভে ছিল, তাদের মুখে আমরা শুনে নেব এই সফলতার সম্পূর্ণ কাহিনীতে। আগে বলুন, আমরা সঙ্গে একটু পরিচয় করে নিই। আগে মেয়েটা এতদিন পড়লো আমাদের কোচিং এ। ভালো আছি। ভালো আছেন? আচ্ছা আচ্ছা। তো মেয়েকে এই জায়গায় দেখে আপনি কতটা আনন্দিত? ভালো আনন্দিত হয়েছি। আচ্ছা আচ্ছা। কোচিং নিয়ে হ্যাঁ, প্রথম যেদিন আপনাকে অ্যালটমেন্টটা দিয়েছিল সব থেকে খুশি আপনি হয়েছিলেন। আর সব থেকে বড় কথা, সঙ্গীতা হচ্ছে সব থেকে আমাদের ব্যাচের আমার একজন খুব ফেভারিট স্টুডেন্ট ছিল, কারণ প্রথম থেকেই পড়াশোনাতে খুব ভালো একজন ক্যান্ডিডেট। আর সব থেকে বড় কথা, আমাকে যেটা বলেছিল যে ওর মা অনেক ছোটবেলায় ওকে ছেড়ে চলে গিয়েছে। তো যাই হোক, আপনার কাছেই এই শিক্ষা, আপনার কাছেই এরকম একটা শিক্ষা নিয়ে আজকে এই জায়গায় যে এসেছে, তার জন্য সব থেকে বড় কথা, আমি প্রথম চেয়েছিলাম যে সঙ্গীতা যেদিন অ্যালটমেন্টটা পেয়ে সব থেকে খুশি আমি হয়েছিলাম এবং ফার্স্ট ও আমাকে ফোন করেছিল। তো আপনি কি গিয়েছিলেন কলেজে ভর্তি করাতে? কলেজ দেখে এসেছেন নিজে গিয়ে? গিয়েছিলাম, আমি নিজেই গেছিলাম। আচ্ছা আচ্ছা। কলেজ কেমন লাগলো দেখে? ভালোই তো লাগলো। ভালোই লাগলো। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো এই যে এত পরিশ্রম করে মেয়েকে এত দূর এনেছেন, একদম সেই ছোট্টবেলা থেকে ওর মাকে হারিয়েছে, আজকে এই জায়গায় যে নিয়ে এসছেন, তো মেয়েকে ছোট থেকে কেমন দেখেছিলেন? কেমন ছিল পড়াশোনাতে আপনার মেয়ে? ভালোই ছিল, পড়াশোনায় খুব ভালো ছিল। আমাকে বারবার বলতো যে দাদা, আমাকে বাড়ির সমস্ত কাজ করতে হয়, নিজেকে রান্না করতে হয়, তারপর স্কুল যেতে হয়, বাবা তো বাইরে কাজে বেরিয়ে যায়। তো সমস্ত কাজগুলো করেও নিজের পড়াশোনাটাকে যে বজায় রেখেছে,
তো তাতে আপনার কি মনে হয় আপনার মেয়ে নেক্সট টাইম আরো একটা বড় জায়গায় গিয়ে পৌঁছাবে এবং আপনার জীবনে সেদিনটা বা সব থেকে আরো বড় একটা আনন্দের দিন, এটা তো একটা আনন্দের দিন দেখলেনি, তো আমি ওকে একটা হ্যাঁ। কথাই বলেছি তুমি আরো একটা বড় জায়গায় যাবে যখন একটা স্টাফ নার্স হিসাবে, দেন তারপর আবার সিএইচও হেলথ কমিউনিটি হেলথ অফিসারের যখন এই পোস্ট গুলো দেখবেন তখন তো হয়তো আপনি সব থেকে আনন্দিত হবেন, কারণ আপনি ওর বাবা, আপনি ওর মা, তাই না? আর সঙ্গীতাকেও যেটা বলার ছিল যে একটু শেয়ার করো, কারণ নেক্সট টাইম তোমার আরো ছোট ছোট ভাই বোনেরা আমাদের কাছে পড়ছে বা আমাদের চ্যানেলকে ফলো করে, তুমি তাদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাও যে মানে কিভাবে পড়লে বা কত ঘন্টা করে তুমি নিজে পড়াশোনা করতে, কারণ বর্তমান যুগে যে কম্পিটিশন বেড়েছে সেই জায়গায় আজকে এমন একটা ভালো র্যাঙ্ক করা কঠিন ব্যাপার। তো তুমি কত ঘন্টা পড়তে, তুমি কিভাবে পড়তে, একটু তুমি যদি নিজের মুখে বলো। প্রথমত আমি বলতে চাই যে এখানে যেহেতু কম্পিটিশন রয়েছে, এখানে কোনো বড় কোশ্চেন লিখতে হবে না, এমসিকিউ টাইপের কোশ্চেন। তো আগে আমাকে জিনিসটা বুঝতে হবে। তো আমি যদি বুঝি তাহলে আমি যখন কোশ্চেন পেপারটা পড়বো আমি অলরেডি ধরে ফেলবো এখানে কি আনসার চেয়েছে আমার কাছে। যে আর বড় ব্যাপার, অনেকে এখন কলেজে তো ওদেরকে নিজেকে টাইমটা বের করে নিতে হবে, অন্তত আমার মতে 8 ঘন্টা হলে তো খুব ভালোই হয়, মানে খুব ভালো প্রিপারেশন হবে। আর না হলেও মানে যতটুকু সময় পড়ুক ভালো করে পড়ুক, বিশেষ করে ফোনটা যেন দূরে থাকে। কারণ আমি পড়ার সময় অনেক সময় একটুকু মাঝে মাঝে ফোনটা নিয়ে নিতাম, কারণ আর আমার অনেক মানে মানে পড়ার জিনিসপত্র ফোনেই যেহেতু থাকতো, সেটা ফোনে দেখতে গেলে আগে নেটটা অন করে অন্য কিছু দেখে নিতাম। তো এই নেশা থেকে একটু দূরে টাইম ফেস করেছি, একটু ভয় লাগতো। বা প্রথম প্রথম যখন কোচিংটা নিয়েছিলাম মানে খুবই ভয় পেতাম যে কিভাবে জিজ্ঞাসা করবে, এটা যদি বলে যেটা বুঝিয়েছিস বুঝতে পারিসনি। তো প্রথমে ভয় লাগতো, তারপরে মানে আপনার কথাবার্তা শুনে আমার মনে হয়েছিল যে না, আপনাকে নির্দ্বিধায় আমি সবকিছুই বলতে পারবো। তারপর জিজ্ঞাসা করতাম। তো যে স্টুডেন্টই পড়ুক, যদি কোনো কিছুতে তার মানে মানে লেগে যায় কোশ্চেন, আরে কোনো ডাউট থাকে, তাকে নির্দ্বিধায় জিজ্ঞাসা করতে হবে সেটা, কারণ ওটার ভবিষ্যতের জন্যই। কারণ ও যদি এখন ভালো পড়াশোনা করে তা ওর রেজাল্টটা একদিন ঠিকই পাবে। আমি সেটাই সবাইকে বলতে যাই। তো সবাই ভালো করে পড়াশোনা করো, নিজে যেটা ইচ্ছে, যেটা স্বপ্নের জায়গা, সে জায়গাতে একদিন পৌঁছাও। আর আমিও চাই আমাকে সবাই আশীর্বাদ করুক যাতে আমিও ভবিষ্যতে আমি আমার স্বপ্নটা পূরণ করতে পারি। আচ্ছা আচ্ছা, তো তোমার ওই ওই যে একটু নেটওয়ার্ক প্রবলেম হয়েছিল, মানে পড়াশোনা তুমি কত ঘন্টা, মানে কত ঘন্টা রেগুলার কত ঘন্টা করে পড়লে মনে হয় যে একটা ক্যান্ডিডেটের এরকম একটা রেজাল্ট করা সম্ভব, একটা ভালো মার্কস পাওয়া সম্ভব? কত কতটা পড়তে হবে, মনে হয় কত ঘন্টা করে তুমি পড়তে? তুমি তো বাড়ির সমস্ত কাজ করতে হতো, এই যে কাজ করার পাশাপাশি তুমি কত ঘন্টা পড়তে? আমি পড়তাম বলতে 5 থেকে 6 ঘন্টা। আমার আবার নির্দিষ্ট কোনো টাইম ছিল না, মানে আমাকে বেশিরভাগ টাইমটা রাতেই পড়াশোনা করতে হতো, কারণ রাতের টাইমটা আমি ফাঁকা পেতাম। তো আমি বলবো ম্যাক্সিমাম ওই 6-7 ঘন্টা মতো পড়তে হবেই আর কি। আচ্ছা আচ্ছা, 6-7 ঘন্টা একটা ক্যান্ডিডেটকে রেগুলার পড়া উচিত, যেটা আমিও মনে করি, কারণ বর্তমান যুগে যে হারে কম্পিটিশনটা বেড়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে থাকা খুব মুশকিল ব্যাপার, তাই না? আর সব থেকে বড় ব্যাপার, আজকে আমি তোমার বাবাকে পাশে দেখতে পাচ্ছি, আর এই জন্য সব থেকে তোমার বাবার মুখটা হাসি, তোমার থেকেও দেখো তোমার বাবার মুখে বেশি হাসি আমি যেটা দেখতে পাচ্ছি, কারণ যিনি এতদিন ধরে কষ্ট করেছে তার মুখে সব থেকে হাসি। এটাতে সব থেকে আমি বেশি আরো খুশি হচ্ছি যে আমাদের ব্যাচের একজন ক্যান্ডিডেট হয়েও, যাই হোক ব্যাচ বলে আমি কোনোদিন এটাকে মনে করতাম না, সেটা কেউ পেমেন্ট করে পড়ুক না করে পড়ুক এইটা কোনো বড় কথা না, যে যেমন হয় পড়ুক না কেন আজকে। মানে এই নাম্বারটা আমি পেয়েছিলাম, তো প্রথমে তো আপনাকে আমি জানিয়েছিলাম যে আমার কলেজ পাওয়ার চান্স আছে কি নেই। তো আমার বাবার ইচ্ছে ছিল যে আমি আমার বাড়ির কাছে সিউড়িতেই পাই, আর ওটা আমি ফার্স্ট রাউন্ড সিউড়িতেই আমি পেয়েছি। কারণ যেহেতু আমার বাড়িতে আমার বাবা ছাড়া আর কেউ নেই, তো আমার বাবা চেয়েছিল যাতে আমি কাছেই থাকি, যাতে যাওয়া আসাটা আমার মাঝে মাঝে হতে পারে, বা আমার বাবা আমাকে গিয়ে দেখেও আসতে পারে। একদম একদম একদম, বাড়ির কাছের কলেজ এটা তো সব থেকে আরো বড় খুশি, কারণ অনেকেই চাই তার নিজের কাছের কলেজটা পেতে, এবং এই কাছের কলেজটাকে নেবার জন্য একটা ভালো মার্কস দরকার, কারণ ফার্স্ট চয়েসে নিজের পছন্দের কলেজটা পাওয়ার জন্য একটা ভালো র্যাঙ্কের দরকার। তো তোমাকে দেখেই মনে হয় যে অনেকটা পরিশ্রম করো, তাই না? তো তোমার বাবাকেও দেখে মানে দুজনকেই দেখে মনে হচ্ছে অনেকটা পরিশ্রম না করলে দুজনে এই জায়গায় দাঁড়াতে পারতো না, তোমার বাবাও তোমাকে এত দূর আনতে পারতো না এবং তুমিও এই জায়গায় আসতে পারতো না। তো এই পরিশ্রমটাকে ধরে রাখতেছো, কারণ নেক্সট টাইম তুমি
কি বলতে চাও যে আমাদের ব্যাচে কি এরকম কোনো হয়েছে যে কোনোদিন পড়ায়নি বা ক্লাস অফ যে অনেক তুমি যেমন আপনার অনলাইন কোচিং একটা ভয় থাকে, তো ভয়ের জায়গাটা কি মনে হয় তোমার, যে কোনো ভয় কি আছে অনলাইন কোচিং, মানে কোনো ভয় ভীতি কি সত্যি করেই কাজ করে? প্রথমত আমার এক্সপিরিয়েন্স যেটা মানে আমি কিন্তু সত্যি প্রথমে যখন আপনার কাছে কোচিং করতাম, এবার যেহেতু আপনার কাছে পড়ছি অচেনা একজন, তো প্রথমে তো একটুকু মানে মানে যে কিভাবে জিজ্ঞাসা করব, যে স্টুডেন্ট আপনার কাছে পড়ুক প্রথম দিন একটুকু পড়াশোনাটা কেটে যাবে, কারণ আপনার ব্যবহার খুবই ভালো আর আপনি খুবই ভালো বোঝান। আমার এক্সপিরিয়েন্স থেকে বললাম, আর এটা সব স্টুডেন্টের মধ্যেই হবে। আর আপনি এতটা স্ট্রিকও নন, হ্যাঁ আপনি ভালো মেশেন। আচ্ছা, তোমার বাবা কিছু বলবে? হ্যাঁ বলুন, কি বলছেন? আমি আর কি বলবো, পড়াশোনা ভালোই করেছে, যেন কিছু একটা হয় উন্নতি, তবে আমার আরো হাসি উঠবে আমার মুখে। খুব কষ্টে একদম 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 অনেক কষ্ট করে আপনি সবই তো বলেছে। হ্যাঁ, তাও তো এখনো চালাই যাচ্ছি। একদম একদম 3 মাসের একদম। ওর মা যখন মারা যায় তখন কত বয়স ছিল সঙ্গীতার? 75 দিন। 75 দিন মানে এত কম, মানে ও মাকে চিনেই না যে কেউ ওর মা ছিল, ও এখনো অব্দি ফটোতে যেটুকু দেখেছে ওটাই মনে হচ্ছে নাকি? বদিটাই আমার মা, দাদা বড় বদি আমার আছে, ওই মানুষ করেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে সঙ্গীতাকে অনেকটা আমাদের তরফ থেকে অনেকটা আশীর্বাদ রইলো, আমাদের সবার তরফ থেকে, বা যারা ভিডিওটা দেখছে তাদেরকেও বলবো যেন একটা আশীর্বাদ তারা করে, যে ওর আরো যে বড় স্বপ্নটা, এটা তো একটা কিছুই নয় বলতে গেলে, এটা হচ্ছে একটা সামান্য একটা পথ অতিক্রম করেছে, এখন অনেক বড় পথ চলা বাকি, তাই তো? এটা শুধু সবেমাত্র শুরু করলো জার্নিটা, এখান থেকে এতদিনের যে একটা জার্নি শুরু হয়েছে। এবং আপনি আশীর্বাদ করেন যাতে উন্নতি করতে পারে। আর একদম আমি না, ভগবান আশীর্বাদ হচ্ছে, মানুষের প্রত্যেকের ভালোবাসা রয়েছে, একদম ভাবি যদি যে সৎ পথে পরিশ্রম করলে তার কিন্তু একটা সাকসেস আছে, সেটা একে দেখি পাওয়া যায়। কারণ যখন কোচিং এ পড়তো সবাই কথা বলতো, ট্যাটাস দিত, অনেকে অনেক রকম করতো, কিন্তু সবার থেকে একটা আলাদা টাইপের একজন মেয়ে ছিল। এবং সত্যি কথা, যেই ফ্যামিলি থেকে বিলং করে, বলুন। কোথাও বাইরে বেরিয়ে না, খুব কম। আচ্ছা আচ্ছা, খুব কম বাইরে বেরিয়ে। হ্যাঁ একদম একদম। আর যে গ্রাম থেকে আমরা বিলং করছেন, যেখানেতে সত্যি কথা বলতে কি অনলাইন যোগাযোগটা খুব মানে করাটা খুব কঠিন ব্যাপার, মানে সেই জায়গা থেকে দাঁড়িয়ে ও অনলাইনে যোগাযোগ করে যে ভর্তি হওয়া, তো সেটা হচ্ছে সব থেকে বড় কুর্নিশ, যে অনলাইনে যোগাযোগ করে কোচিং সেন্টার বেছে নেওয়া, কোনটাই নিলে কেমন হবে। সঙ্গীতা কি আগেও পরীক্ষা দিয়েছে? আমি আগের বছর দিয়েছিলাম, কিন্তু ওটা নিজে পড়ে দিয়েছিলাম। আচ্ছা, সেলফ স্টাডি করেছে। আগের বছর র্যাঙ্ক কত এসেছিল? আগের বছর র্যাঙ্ক এসেছিল 5593 জিএনএম এ। 5593। আচ্ছা, আর এবছরের র্যাঙ্কটা কতটা ডিফারেন্স হয়েছে আগের বছরের তুলনায়? অনেকটা 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 অনেকটা। তো কোচিং ছাড়াও তো না, দেখো নিজেকেও পড়াশোনা করতে হয়, এবং তোমাকে তো অনেকটাই পরিশ্রম করতে হচ্ছে। আমরা একটা পথ ধরিয়ে দিই শুধু, তাই না? তারপর ওই পথে নিজেকে হাঁটতে হবে, তাহলেই সে পারবে। তো আমার মনে হয় যদি সবাই এই পথ, তোমার কি মানে সবাই যদি আমার দেখানো পথে হাঁটে, কি সবার পক্ষে সম্ভব যারা রেগুলার ক্লাস করে? কারণ তুমি তো নিজেই দেখেছো কখন ক্লাস করতো, ব্যাচের স্টুডেন্ট সংখ্যা ছিল সব থেকে কম বলতে গেলে, আমাদের ব্যাচেই সব থেকে কম স্টুডেন্ট সংখ্যা ছিল, 60 থেকে 70 জন রেগুলার ক্লাস করতো। তো সেখান থেকে 1 2 জন বাদে প্রায় সবাই গভর্নমেন্ট কলেজে সিলেকশন হয়েছে। তো যেখানে অন্যান্য জায়গায় ধরো 200 300 400 500 করে লাইভ ক্লাস করে, সেখানে আমাদের মতো 60 70 জন। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার কি মানে নেক্সট টাইম যারা রেগুলার লাইভ ক্লাস করবে তাদের কি সাকসেস পাওয়াটা পসিবল? হ্যাঁ অবশ্যই পাবে, যদি প্রতিদিন ক্লাস করে নিয়মিত, আর আপনার দেওয়া প্রতিটি কথা যদি তারা মানে, তাহলে অবশ্যই পাবে। আর ফাঁকিবাজি তাহলে হবে না, কারণ আমি তো একবার দুবার করতাম। আর মক টেস্টের ব্যাপারে কি বলতে চাও? মক টেস্ট কতটা জরুরি আজকালের দিনে? যেমন ধর আমাদের প্রচুর মক টেস্ট নেওয়া হয়েছিল, এরকম মক টেস্ট হয়তো কেউ বড় বড় অনেক চ্যানেল থাকতে পারে, কিন্তু কেউ নেয়নি এত মক টেস্ট। আমরা প্রতিদিন যে পার মক টেস্ট, এটা কতটা তোমার মনে হয় কাজে লাগতে পারে একটা ক্যান্ডিডেটের পক্ষে? তোমার কতটা হেল্প হয়েছে একটা মক টেস্টে? হ্যাঁ এখানের মধ্যে, কারণ
আমি তো প্রথম পরীক্ষা দিতে যাব, ওখানে সবার মধ্যে 3 লাখ 2 লাখ ছেলের মধ্যে পরীক্ষা দেব। তো যখন আমি মক টেস্টটা দিচ্ছি, অনেকগুলো স্টুডেন্ট মধ্যে দিচ্ছি, তো আমি যখন আমার প্রাপ্ত নাম্বারটা দেখছি, আমি বুঝতে পারছি যে এতগুলো স্টুডেন্টের মধ্যে আমার জায়গাটা কোথায়, মানে আমি পড়াশোনা করে ঠিক কোন পর্যায়ে এখন আছি, বা আমাকে এখনো কতটা স্ট্রাগল করতে হবে, এটা মক টেস্টে বোঝা যায়। আচ্ছা আচ্ছা। অনেকে ধরো ভাবে যে অনলাইন ব্যাচ মানে হয়তো ফ্যাটটা মানে কেমন হবে, হয়তো ব্লক করে দিতে পারে। তো তোমার কি মনে হয়, অফলাইন আর অনলাইন দুটোর মধ্যে কি কোনো পার্থক্য রয়েছে, নাকি আমাদের অনলাইন ব্যাচটা অফলাইনের থেকে বেটার? তুমি কোনটা যুক্তি দিতে চাইছো? থেকে অনলাইনটা 3 দিন পড়াতো, তো 300 টাকা করে নিত আমাদের। তো আপনি এনে এত কম ফিসের মানে ভালো গাইড পেয়েছি। তো আমার মতে বলে অনলাইনটা ভালো আপনার কাছে। আচ্ছা, আর একটা টাইম তোমার যখন ছিল, তুমি ফার্স্ট যেদিন অ্যাডমিশন হলে, তুমি আমাকে মেসেজ করলে যে স্যার আমাকে পেমেন্ট রিটার্ন করে দিন, আর আমি হচ্ছে যে আর পড়বো না আপনার কাছে। তো আমি বলেছিলাম যে একটা কথাই, ড্রাফট একটু রাখতে হবে, আর এছাড়া তো আমার কিছু দেখাতে পারবো না যে আমি প্রচুর 15 থেকে 20 টা টিচার আমি রেখেছি, এরকম কোনো ব্যাপার ছিল না। তো ড্রাফটের জায়গাটা আজকে কি মনে হচ্ছে যে সত্যি করে কথাটা দিয়ে কি কথাটা রাখতে পারলাম? হ্যাঁ অবশ্যই, মানে আমি যদি সেদিন ছেড়ে দিতাম, মানে আমার মতো বোকা কেউ হতো না। তো মানে এই যে এত দূর জায়গায় এসছি, আপনার জন্য এসছি, মানে ভাগ্যিস সেদিন আমি ছাড়িনি, এ কথাটাই বলবো। কারণ অনেকেই ছিল যে প্রথমত দেখলো যখন যে মেনলি সাবস্ক্রাইবারটা আমাদের চ্যানেলের খুব কম ছিল, তখন আমরা একদম নতুন চ্যানেল, এবং সাবস্ক্রাইবার 4000 সাবস্ক্রাইবার। তুমি সেই চ্যানেলকে বিশ্বাস করে যখন এলে, তখন তো একটু মানে একটু টাফ হ্যাঁ, লাগে। একটা মানে তো আমি প্রথম অনলাইনে ক্লাস আপনার কাছেই করছি, তো আমার এক্সপিরিয়েন্স নেই যেহেতু। তো আমার প্রথমে কেমন কেমন লাগছিল, মনে হচ্ছিল আমি ঠকে যাচ্ছি না, তো কোনোদিন ক্লাস করিনি, মানে এরকম একটা ব্যাপার আর রাত কি। 10টার সময় হ্যাঁ, ক্লাস ছিল। ওই জন্যই একটু আচ্ছা আচ্ছা। হচ্ছিল। আচ্ছা, তারপরে তো একদম। অনেক তোমার সময় বাবা এত রাত তোমার অব্দি বাবা ক্লাস কিছু বলতে করাতে। তোমার বাবা কিছু বলতে চাইছো, নাকি কিছু বলতে? হ্যাঁ, বলুন আপনি। প্রথম প্রথম ওই সেই রাত্রে পড়াইছিল তো না, সে ঘুম আসছিল নি, বলছে হ্যাঁ আমি রাত জাগতে পারবো না। আচ্ছা ওই আচ্ছা, তেল মানে পড়া রাত ক্লাসে ওই রাত টান নিয়ে নেবো তাই হয়েছিল। আচ্ছা আচ্ছা। না, আপনারা সব থেকে যেটা বড় কথা হচ্ছে, আমি যেটা বলেছিলাম, অনেকেই বলে যে স্যার আপনি তাড়াতাড়ি করে সিলেবাসটা শেষ করে দিন। তো সঙ্গীতার কি মনে হয়, সিলেবাস কি শেষ হয়নি? আমি তো ধরো যেটা কথা দিয়েছিলাম, একটু কি কথা নটচর কোন দিক থেকে হয়েছে বলে মনে হচ্ছে? অলরেডি 4বার রিভাইজ হয়ে গেছে এবছর আমাদের, মক টেস্টও কমপ্লিট হয়ে গেছে। অনেকেই বলে যে স্যার অন্য জায়গায় সিলেবাসটা তাড়াতাড়ি টেনে দেয়, বা দিনে 2 থেকে 3টা করে ক্লাস হয়। তোমার কি মনে হয়, আমাদের 2 থেকে 3টে ক্লাস কি প্রয়োজন ছিল, নাকি রেগুলার একটা ক্লাসই আমাদের সবকিছু কমপ্লিট হওয়াটা পসিবল ছিল? অন্য কোচিং এ কি করাচ্ছে বা না সেটা তো আমি জানি না, আমি আপনার কাছে পড়ছি। একটা ক্লাসে আমাদের অনেক কিছু, এমনিতে তো আপনি একটা ক্লাস তো অনেকবার রিভাইজ করেছেন আমাদের, মানে প্রথম যখন আমি অ্যাডমিশন নিয়েছিলাম, আমি তো দেখেছি ওই ক্লাসটা আপনি আগেও 2বার করিয়েছেন, তারপরও আপনি আবার রিভাইজ করলেন। পরীক্ষাও নেই। আচ্ছা, সঙ্গীতা, হ্যাঁ বলো। তারপর তো আপনি এক্সামও নিচ্ছিলেন, আর হ্যাঁ, তারপরে এক্সাম তো সিবিএম। মানে একদম সব সব থেকে হ্যাপি হয়েছে তোমার বাবা, এটা দেখে আমি সব থেকে বেশি খুশি হচ্ছি। কারণ যে মানুষটা তোমাকে এই জায়গায় দেখতে ছিল, সে আজকে সেটা পেয়েছে দেখতে, তাই তো? তো আপনি কি বলতে চাইছেন বলুন, আপনার মেয়েকে আপনি কি বলতে চান নেক্সটের জন্য, বা অন্যদেরকে আপনি কি বলতে চান যারা ধরুন নেক্সট বার পরীক্ষা দেবে, তাদেরকে আপনি কি বলতে চান? আপনার যদি মতামত। খুব কষ্টেই উন্নতি দেখে গেলে তো আমারই আমার ইচ্ছা আছে আমি সিএইচও হব, এটা আমার ইচ্ছা আছে। সিএইচও, একদম। তোমাকে অনেকটা শুভেচ্ছা রইলো, অবশ্যই সিএইচও হতে পারবে, ঠিক আছে। আর নেক্সট টাইম খুঁটে খুঁটে আপনি কি মতামত? হ্যাঁ বলুন, আপনি কি মতামত দিচ্ছেন, আমি আপনাকে বলছি। হ্যাঁ বলুন। খেটে খুঁটেও চালাবো, কাজ করেও চালাবো, পরিশ্রম করে লেবার খেটেও চালাবো। মানে ওই একদম যেন একদম না থাকবো না ঘর। একদম একদম, এই যে যতদূর আপনি বলছেন, যতদূর পারবে পড়ো। একদম একদম পড়ান। অবশ্যই পারবে, পারবে না কেন? এতদূর যখন আসতে পেরেছে, আজকে পরীক্ষা দেয় ধরুন প্রায় আমি বাধা দেবো। 2 লাখ 2.5 লাখ, হ্যাঁ একদম 2 লাখ 2.5 লাখ ছাত্রছাত্রী, সেই জায়গায় আপনার মেয়ে কোথায় এসেছে দেখুন।
2252 জিএমআর, 2 লাখকে 2.5 লাখ ক্যান্ডিডেট পরীক্ষা দিতে, সেখানে 2252 মানে কতজনের আগে আপনার মেয়ে গোটা ওয়েস্ট বেঙ্গলে, মানে বুঝতে পারছেন এই মেরিটটা কিন্তু কম নয়। তো ছোটবেলায় মাকে হারিয়েছে এটা না যে ছোটবেলা থেকে ওর ভাগ্যটা খারাপ হবে, এরকম কিছু না, পরিশ্রম করলে সবকিছু চেঞ্জ করা সম্ভব, তাই না? তো দেখো পরিশ্রম করেছে, ও জায়গাটা পেয়েছে, পরিশ্রম করলে নেক্সট ডে তারাও পাবে যারা পরিশ্রম করছে। তো মানে আপনাদের দুজন কি মানে কি আর বলবো, অনেকটা সঙ্গীতাকে তো অনেকটা আশীর্বাদ রইলো সবার তরফ থেকে, শুধু আমার একার তরফ থেকে না, সবার তরফ থেকে। আর ওপরে তো একজন আছে, সে তো সবকিছু লক্ষ্য করে দেখছে, সঠিক যে সঠিক পথে যে হাঁটবে, সৎ পথে যে হাঁটবে, সে কিন্তু তার নিজের জায়গাটা পাবে। আর আপনিও কষ্ট করে মানে লেবার খেটে একটা অন্য বাড়িতে কাজ করে বা দোকানে কাজ করে আপনি আপনার মেয়েকে এই জায়গাটায় তুলেছেন। তো আপনার মুখে হাসিটা খুব ভালো মানিয়েছে কিন্তু। আর আপনাকে দেখেই বোঝা যাচ্ছে আপনি প্রচুর পরিশ্রম করেছেন মেয়ের জন্য। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার সঙ্গীতা যখন কলেজ যাবে নিশ্চয় আমাকে ফোন করবে যে কবে থেকে ক্লাস শুরু হচ্ছে না হচ্ছে। আর সঙ্গীতার লাস্ট বার্তা একটু দিয়ে দাও ভাই বোনেদের জন্য। আর দাদা যেগুলো বলছে সেগুলো মন দিয়ে অ্যাটেন্ড করো, হোমওয়ার্ক গুলো করো, মক টেস্ট যেগুলো দিচ্ছে সেগুলো অ্যাটেন্ড করো, প্রতিদিনের পড়া প্রতিদিন কমপ্লিট করার চেষ্টা করো, তাহলে অনেকটা এগিয়ে থাকবে। আর মক টেস্ট অবশ্যই দেওয়া উচিত, কারণ তাহলে সে বুঝতে পারবে সে এতজন স্টুডেন্টের মধ্যে কোন পর্যায়ে রয়েছে, তাকে কতটা এখনো খাটতে হবে। তো সবার জন্য বেস্ট অফ লাক, তোমাদের ভবিষ্যৎ আরো সুন্দর হোক। আর তোমরা আমাকে সবাই আশীর্বাদ করো যাতে আমিও ভবিষ্যতে একজন আদর্শ নার্স হতে পারি। একদম একদম হবে, অবশ্যই সবাই তোমাকে অবশ্যই সবাইকে বলবো অবশ্যই সঙ্গীতাকে একটু আশীর্বাদ করো। আর তোমরা প্রত্যেকে অবশ্যই জানিও যে কেমন সঙ্গীতার এই কাহিনীটা লাগলো, কারণ ছোটবেলায় অনেক সময় মাখা নেচার, ওর বাবাকে তো দেখেই বোঝা যাচ্ছে যে কতটা হ্যাপি, আর সঙ্গীতা অনেকটা হ্যাপি, তার সঙ্গে সঙ্গে ওর কান্নাও পেয়ে যাচ্ছে মনে হচ্ছে মাঝে মধ্যে। তো যাই হোক, আরো আনন্দের কান্না আসবে, 3টে বছর ওয়েট করো, 3টে বছর ভালো করে পড়াশোনা করো, এর থেকেও আরো একটা ভালো জায়গা তোমার জন্য ওয়েটিং আছে। ঠিক আছে, ঠিকঠাক পরিশ্রমটা চালিয়ে যাও। যে যতই বলুক চাকরি নেই, ঠিক আছে, দুর্নীতি হচ্ছে, দুর্নীতির মাঝেও কিন্তু অনেক ছোট মানে ছাত্রছাত্রী রয়েছে যারা পরিশ্রম করে ঠিক জায়গায় যাচ্ছে। তো এই দুর্নীতিকে নিয়ে আমাদেরকে এগিয়ে গেলে চলবে না, আমাদেরকে সঠিক পরিশ্রম সঠিকভাবে করলে আমরা তাই তো পারবো, তাই তো? নাকি দুর্নীতি নিয়ে আমরা কোনোদিন ব্যাচে বলতাম না যে দুর্নীতি হয়েছে তার জন্য তোমরা পারবে না। একটা কথা বলেছিলাম, দুর্নীতি যতই হোক, হয়তো 200-300 ফিট চলে যাক, কিন্তু যে পারা ওই ফিটের মধ্যেই সে পারবে, তাই না? আমরা ভেবে নেবো যে 300টা ফিট তাই নেই, ওই 300টা ফিট আমি বাদই দেবো, 2000টা ফিট কি আমরা ধরে কাউন্সিলিং এগোবো, বা 2000টা ফিটে আমাদের জন্য বরাদ্দ, ওটাকে আমাদেরকে এগোতে হবে। চলো তাহলে, খুব ভালো থেকো, তোমাকে সবাই অনেক আশীর্বাদ ভালোবাসা দিয়েছে। আজকের মতো তাহলে রাখি, নেক্সট টাইম আমার একটা নেক্সট স্টোরি শেয়ার করবো।